নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইউনিকন। তো বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো ক্রিকেট আপডেটস নিয়ে। বেশ কিছু ক্রিকেট আপডেটস বেরিয়ে আসছে, সেগুলোই তোমাদেরকে এই ভিডিওতে জানাবো। এশিয়া কাপের টিম সিলেকশন নিয়ে কিছুটা নাটক চলছে, সিপিএল আপডেটও তোমাদেরকে দিয়ে দেবো, কেকেআর নিয়েও কিছু খবর তোমাদের জানিয়ে দেবো। তো ইন্টারেস্টিং ভিডিও হবে, লাস্ট অব্দি দেখতে থাকো। আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও। তো প্রথমে যদি আইপিএল এর কি আপডেট বেরিয়ে আসছে সেই নিয়ে কথা বলি, তো নর্মালি যখন মিনি অকশন হয় সেই সময় কিন্তু আইপিএল এর ট্রান্সফার মার্কেট খুব একটা অ্যাক্টিভ থাকে না। মেগা অকশনের সময় কি হয়, অনেক প্লেয়ার অনেক ফ্র্যাঞ্চাইজি ছাড়তে চায়, অনেক ফ্র্যাঞ্চাইজি অনেক প্লেয়ারকে অফার করে, কারণ মেগা অকশন বেশিরভাগ জনই অকশনে আসবে সেই সব থাকে। বাট এই বছর মিনি অকশনের আগেও কিন্তু রীতিমতো ভালো রকম ট্রান্সফার মার্কেটে মুভমেন্ট হচ্ছে। সঞ্জু স্যামসনকে নিয়ে হচ্ছে আমরা জানি, তবে তার পাশাপাশি এখন হেনরিক ক্লাসেনকে ছেড়ে দিতে পারে সানরাইজার্স হায়দ্রাবাদ, সেরকম একটা পসিবিলিটি তৈরি হয়েছে, কারণ প্যাট কামিন্স সেটা সাজেস্ট করেছে। এবার শুনে ভাবতেই পারো হেনরিক ক্লাসেনকে ছেড়ে দেবে, কামিন্স কি পাগল হয়ে গিয়েছে নাকি? কিন্তু না, ব্যাপারটা হচ্ছে প্যাট কামিন্স অস্ট্রেলিয়ান মেন্টালিটি, তার ভাবনা চিন্তাটা আলাদা লেভেলের। তো যেটা শোনা যাচ্ছে যে প্যাট কামিন্স কিন্তু সানরাইজার্স হায়দ্রাবাদ ম্যানেজমেন্টকে সাজেস্ট করেছে ক্যামেরন গ্রিনের জন্য অল আউট যাওয়ার জন্য, এবং স্কোয়াডে খুব বেশি চেঞ্জ না করে একটা দুটো বড় প্লেয়ারকে ছাড়ার জন্য, যেখানে কিন্তু হেনরিক ক্লাসেনের নামও শোনা যাচ্ছে। নর্মালি হায়দ্রাবাদ নিয়ে খবর ছিল যে ঈশান কিষান এবং মোহাম্মদ সামিকে হায়দ্রাবাদ ছাড়তে পারে, তবে প্যাট কামিন্সের সাজেশন হচ্ছে ঈশান কিষানকে রেখে দেওয়ার জন্য। ঈশান কিষান অ্যাজ এ উইকেট কিপার ব্যাটসম্যান টিমে থাকুক, এবং 4 নম্বর জায়গাতে ক্যামেরন গ্রিনকে প্যাট কামিন্স চাইছে হেনরিক ক্লাসেনের জায়গাতে। এবার হেনরিক ক্লাসেন কিন্তু 18 কোটিতে না 23 কোটি টাকায় কিন্তু হায়দ্রাবাদ দলে আছে, হায়দ্রাবাদ দলে রিটেন হয়েছিল। তো যদি হেনরিক ক্লাসেন এবং মোহাম্মদ সামিকে হায়দ্রাবাদ ছেড়ে দেয়, 33 কোটি টাকা সেখানে পেয়ে যাবে, এবং 5 কোটি যদি আইপিএল থেকে দেয়, তার ওই 38 কোটি টাকা নিয়ে অল আউট শুধুমাত্র ক্যামেরন গ্রিনের জন্যই যেতে পারে। মানে ক্যামেরন গ্রিনের দাম কিন্তু 30 কোটি প্লাসও উঠতে পারে, সেই পসিবিলিটিও দেখা দিচ্ছে। আর মেন টপিকে ফিরে আসি, যেটা আলোচনা করছিলাম, যে ক্যামেরন গ্রিনের জন্য কিন্তু প্যাট কামিন্স হায়দ্রাবাদকে যেতে বলেছে। এটা শুধুমাত্র ফ্রেন্ডশিপ না যে ক্যামেরন গ্রিনকে অস্ট্রেলিয়ান প্লেয়ার প্যাট কামিন্স চাইছে, প্যাট কামিন্স জানে ক্যামেরন গ্রিন কি করতে পারে, কি অফার করে। উল্টো দিকে হেনরিক ক্লাসেনের A34 আইপিএল এর সময় অলমোস্ট 35 হয়ে যাবে, এবং হেনরিক ক্লাসেনের ফর্ম যে এবার আস্তে আস্তে ড্রপ করবে সেটাও ন্যাচারাল। এবং রিসেন্টলি যদি হেনরিক ক্লাসেনকে ফলো করো, একটা দুটো এক্সেপশনাল ইনিংস অবশ্যই এসেছে, বাট বেশিরভাগ সময়টাই কিন্তু স্ট্রাগল করেছে, ফলে কনসিস্টেন্সি নিয়ে হেনরিক ক্লাসেন স্ট্রাগল করছে। এবং সেই জায়গাতেই কিন্তু প্যাট কামিন্স ক্যামেরন গ্রিন, যে বর্তমানে সেরা ফর্মের দিকে পৌঁছচ্ছে, 26 বছর বয়স, তাকে সাজেস্ট করেছে। এই জন্যই অস্ট্রেলিয়ান প্লেয়াররা চ্যাম্পিয়ন হয়, তাদের মেন্টালিটিটা অন্য লেভেলে থাকে। এখানে তো 37-38 বছর বয়সের রাসেলের পরিবর্তে ক্যামেরন গ্রিনের কথা বলেছিলাম বলে কত লোক এসে আমাকে কত কিছু শুনিয়ে দিয়ে চলে গেল। এখানে উল্টো দিকে হেনরিক ক্লাসেনকে দেখো, যে লাস্ট 2-3টে মরসুম দারুণ পারফর্ম করেছে, তারপরও প্যাট কামিন্স তার বদলে কিন্তু ক্যামেরন গ্রিনের জন্য বলছে। এবার মিনি অকশনে যদি হেনরিক ক্লাসেনও আসে, সেও কিন্তু 20 কোটির বেশি অ্যামাউন্ট নিয়ে বেরিয়ে যেতে পারে। তবে তারপরও হায়দ্রাবাদ কিন্তু ওই জায়গাটাতে একটা আপগ্রেড চাইছে। অভিষেক শর্মা, ট্রাভিস হেড, ঈশান কিষান, ক্যামেরন গ্রিন, এরকম একটা টপ 4 বানাতে চাইছে। নীতিশ কুমার রেড্ডিকে হয়তো অ্যাজ এ ফিনিশার ইউজ করতে চাইছে, সেই টাইপের একটা ভাবনা চিন্তা কিন্তু আছে। তবে এটা প্যাট কামিন্সের সাজেশন, লাস্ট অব্দি হায়দ্রাবাদ কি করে সেই দিকে নজর থাকবে। নর্মালি মোহাম্মদ সামিকে হয়তো ছেড়েই দেবে, বাট হেনরিক ক্লাসেনের ব্যাপারটা নিয়ে হায়দ্রাবাদ ম্যানেজমেন্টকেও রীতিমতো ভাবতে হবে, কারণ হায়দ্রাবাদ ম্যানেজমেন্টের কোনো রকম প্ল্যানিং ছিল না। প্যাট কামিন্স কিন্তু অ্যাজ এ ক্যাপ্টেন সেটা চাইছে। যেমন আর কি গৌতম গম্ভীর বলেছিল 2012 অকশনের আগে, যে যত টাকা আছে সব দিয়ে আমাকে সুনীল নারাইন এনে দাও, অন্য কোনো প্লেয়ার লাগবে না। গম্ভীরের সেই কথা ম্যানেজমেন্ট শুনেও ছিল, বাকিটা তো ইতিহাস, সবাই জানো কি হয়েছে। সেরকমই কিন্তু কামিন্স হয়তো কিছু হায়দ্রাবাদ ম্যানেজমেন্টকে বলেছে। বাকি তো এখন অনেক লিগ চলছে, তবে সেখানে ইউপি টি20 লিগে কিন্তু প্রথম ম্যাচে রিঙ্কু সিং এর ক্যাপ্টেন্সিতে মিরাট ম্যাভেরিক্স কিন্তু একটা বড় জয় তুলেছে। কানপুরকে মিরাট হারিয়েছে 86 রানে, যেখানে রিঙ্কু সিং এর ব্যাট করার দরকার পড়েনি, বাট ক্যাপ্টেন রিঙ্কু সিং কিন্তু দলের বোলিংগুলো দেখছিলাম খুব ভালো চেঞ্জ করছে, এবং রিঙ্কু সিং নিজে পাওয়ার প্লেতে বোলিং করতে আসে, এবং বোলিং করতে এসে উইকেটে তুলে নেয়। এবং তারপর কিন্তু রিঙ্কুকে রীতিমতো অ্যাগ্রেসিভ ভাবে সেলিব্রেশন করতে দেখা যায়, যেটা সাধারণত আমরা রিঙ্কু সিং এর তরফ থেকে দেখি না। অ্যাগ্রেসিভ মানে লিডার রিঙ্কু সিং, সেটাই কিন্তু ইউপি টি20 লিগের প্রথম ম্যাচে দেখা গিয়েছে। কিন্তু প্রশ্নটা হচ্ছে যে রিঙ্কু সিং এর জায়গায় কি এশিয়া কাপ স্কোয়াডে হবে? রিঙ্কু সিং যে বোলিং করছে সেটা কি তাকে কোনো এজ দেবে? তো শোনা যাচ্ছে কালকে কিন্তু এশিয়া কাপের স্কোয়াড অ্যানাউন্স হতে পারে, সেই নিয়েও নাটক চলছে। প্রথমে শোনা গিয়েছিল বিসিসিআই জাস্ট একটা তোমার পোস্ট করে দেবে, সেখানেই কারা কারা সিলেক্ট হয়েছে সেটা জানিয়ে দেবে, কোনো রকম প্রেস কনফারেন্স হবে না। তবে আবার আজকে ঠিক শোনা যাচ্ছে প্রেস কনফারেন্স হবে আর কি স্কোয়াড অ্যানাউন্সের পর, দেখা যাক সেটা কালকে। বাকি কিন্তু যা শোনা যাচ্ছে 14টা প্লেয়ারের নাম কিন্তু কনফার্ম করে ফেলেছে টিম ম্যানেজমেন্ট, যে এই 14 জন থাকবে। একটা স্পট নিয়ে 4টে প্লেয়ারের মধ্যে কনফিউশন, সেই 4টে প্লেয়ার হচ্ছে শ্রেয়াস আয়ার, রিঙ্কু সিং, ওয়াশিংটন সুন্দর এবং রিয়ান পারাগ। এই 4 জনকে নিয়ে আলোচনা চলছে।
এবার এখানে কিন্তু 3 নম্বর জায়গাতে শ্রেয়াসের জায়গা নিয়েও প্রশ্ন উঠেছিল, তবে শ্রেয়াসকে হয়তো 3 নম্বর জায়গার জন্য টিম ম্যানেজমেন্ট ভাবছে না। 3 নম্বরে তিলক ভার্মাই চান্স পাবে সেই খবরই বেরিয়ে আসছে। যদিও গৌতম গম্ভীর বা অজিত আগারকার 3 নম্বরে শুভমান গিলকে প্রেফার করতে চেয়েছিল, তবে তারপর তাদের এটাও মনে হয়েছে যে তিলক ভার্মাও ভারতের হয়ে এমন কিছু খারাপ করেনি যার জন্য তাকে ড্রপ করতে হবে। যখনই সুযোগ পেয়েছে 3 নম্বরে যথেষ্ট ভালো খেলেছে, ফলে তারা তিলক ভার্মাকেই হয়তো লাস্ট অব্দি নম্বর 3 ব্যাটসম্যান হিসেবে চুজ করছে। ফলে শ্রেয়াসের জায়গাও সেখান থেকে চলে যাচ্ছে এবং সেখানেই হয়তো আরেকটা যে ব্যাটিং স্পট যেটা নিয়ে আমরা আলোচনা করছিলাম যে 5 নম্বর জায়গায় কে খেলবে, যদি অক্সর খেলে সেখানে 7 নম্বর জায়গা থেকে খেলবে, সেই স্পটটা নিয়ে হয়তো আলোচনা চলছে এবং সেখানে এই 4 জন অপশন আছে। ওয়াশিংটন এবং রিয়ান পারাগের নামটা এই জন্যই হয়তো আসছে কারণ তারা কিছুটা বোলিংও করতে পারে, অফ স্পিন করতে পারে। এখন কিন্তু রিঙ্কুও বোলিং করছে, ফলে রিঙ্কুও কিন্তু সেই অপশনটা দিচ্ছে। আর শ্রেয়াসের নামটা এই কারণে আসছে কারণ শ্রেয়াস খুব ভালো ফর্মে আছে। এবার ব্যাপারটা হচ্ছে যে অবশ্যই আমি কেকেআরের ফ্যান রিঙ্কুকে দেখতে চাইবো, কিন্তু এটা ভুলে গেলেও চলবে না যে ইউএইর পিচে কিন্তু বল ঘুরবে এবং তুমি যদি আফগানিস্তান, শ্রীলঙ্কা, বাংলাদেশ এই টিমগুলোকে দেখো তাদের কিন্তু স্পিন অ্যাটাক যথেষ্ট শক্তিশালী এবং সেই স্পিন অ্যাটাক কিন্তু ইউএইর পিচে ইন্ডিয়াকে সমস্যায় ফেলতে পারে। ফলে ভালো স্পিন ট্যাকেল করতে পারে সেই টাইপের ব্যাটসম্যান কিন্তু ইন্ডিয়ার লাগবে এবং সেই জন্য কিন্তু শ্রেয়াসের চান্স পাওয়ার একটা বড় সম্ভাবনা আছে এবং শ্রেয়াসকে সেই জন্য হয়তো ইন্ডিয়ান স্কোয়াডে দরকারও। নর্মালি শ্রেয়াস হয়তো 3 বা 4 ব্যাট করতে বেশি পছন্দ করবে, বাট ইউএর কন্ডিশনের কথা মাথায় রেখে ইন্ডিয়া 4 এবং 5 খেলার জন্য স্পিন ভালো খেলতে পারে সেই টাইপের দুটো ব্যাটসম্যান লাগবে, যেখানে 4 তো অবভিয়াসলি সূর্যকুমার আছে, 5 নম্বরে শ্রেয়াস সুযোগ পেলে কিন্তু অবাক হবার কিছু থাকবে না। তবে যদি 5 নম্বরে অক্সর প্যাটেলকে ইন্ডিয়ান টিম ম্যানেজমেন্ট খেলায়, এটাই ভেবে যে অক্সরের কিন্তু ব্যাটিংটা স্পিনের এগেনস্টে ভালো, সেখানে 6 অবশ্যই হার্দিক খেলবে, তখন কিন্তু 7 নম্বর জায়গার জন্য রিঙ্কু সিং ফেভারিট হবে। দেখা যাক সেখানে রিঙ্কু সুযোগ পায় নাকি শ্রেয়াস সুযোগ পায়, সেটা টিম ম্যানেজমেন্টের এই সিদ্ধান্তের উপরও ডিপেন্ড করছে। যদি 5 নম্বরে একটা পিওর ব্যাটার চায় যে স্পিনের এগেনস্টে ভালো খেলবে, শ্রেয়াস সুযোগ পাবে। আর যদি 5-এ অক্সরকে খেলিয়ে 7-এর জন্য কোনো ব্যাটসম্যান চায়, সেখানে কিন্তু রিঙ্কুর সুযোগ পাওয়া উচিত। কারণ কন্টিনিউটির কথা বললে যেটা তিলক ভার্মার ক্ষেত্রে আর কি আমরা দেখছি, সেটা রিঙ্কুর ক্ষেত্রেও প্রযোজ্য। দেখা যাক বাকি কালকে কি অ্যানাউন্স হয়, টিম সেই দিকে নজর থাকবে। বাকি তো সিপিএল এর কথা বললে ত্রিনিবাগো নাইট রাইডার্স প্রথম ম্যাচে কিন্তু জয় তুলে নিয়েছে এবং 12 রানে তারা জিতেছে সেন্ট কিটস অ্যান্ড নেভিসের এগেনস্টে এবং সেই ম্যাচের নায়ক কিন্তু মিস্টার সিপিএল কলিন মুনরো। কলিন মুনরো সিপিএল এর রাজা, তাকে মিস্টার সিপিএল বলা হয়। তবে যখন ভেঙ্কিমাবা আবার তাকে এই বছর সাইন করালো, আমি ভাবছিলাম যে এই বয়সে কলিন মুনরো কি এফেক্টিভ হবে, তবে প্রথম ম্যাচেই কিন্তু কলিন মুনরো সেখানে ভুল প্রমাণ করেছে। অ্যালেক্স হেলসের সঙ্গে দুর্দান্ত পার্টনারশিপ এবং প্রথম ম্যাচেই কিন্তু 120 রান, তাও আবার 57 বলে, এবং সেই ব্যাটিংয়ের উপর ভিত্তি করেই ত্রিনিবাগো নাইট রাইডার্স 231 রান করে, উল্টো দিকে সেন্ট কিটস অ্যান্ড নেভি 219 রান করে এবং 12 রানে কিন্তু টিকেআর জিতে যায়। বোলিংয়ের কথা বললে সেখানে কিন্তু অবশ্যই সুনীল নারাইন আবারও ইকোনমিক্যাল, 4 ওভারে মাত্র 32 রান দিয়ে 1 উইকেট। আকিল হোসেন ইকোনমিক্যাল বোলিং করে, তবে সেরা বোলার ছিল উসমান তারিক, যে কিন্তু 4 ওভারে 33 রান দিয়ে 4 উইকেট নেয়। মোহাম্মদ আমির কিন্তু 4 ওভারে 51 খেয়েছে। তবে ত্রিনিবাগো নাইট রাইডার্স জিতলে একটা আনন্দ হয়, আবার ভয়ও লাগে যে টিকেআর জিতলে আবার ব্রাভো না কেকেআরের মেন্টর হিসেবে রয়ে যায়। মানে রিসেন্টলি লুবনীত সিসোদিয়ার খেলা দেখছিলাম, দারুণ ব্যাটিং করছে এবং সেখানেই আমি ভাবছি যে লাস্ট ম্যাচ হায়দ্রাবাদের এগেনস্টে কেকেআর বাড়ি চলে গিয়েছে, তারপরে চন্দ্রকান্ত পণ্ডিত, রোয়েন ব্রাভো, অজিঙ্ক্য রাহানেদের যে ম্যানেজমেন্ট, তাদের সাহস হলো না যে লাস্ট দিন কিছু ইয়ং প্লেয়ারকে সুযোগ দেওয়া হোক, অ্যাটলিস্ট লুবনীত সিসোদিয়াকে একটা সুযোগ দিক, সেই সাহসটুকু হলো না। সেটা সব থেকে বেশি আমার রাগ হয়েছিল সেই দিন এই ম্যানেজমেন্টের উপর। বাকি কিন্তু আন্দ্রে রাসেলও প্রথম ম্যাচ খেলেনি তার ওয়ার্কলোড ম্যানেজমেন্টের জন্য। তবে ওভারঅল যদি আমরা দেখি যে আইপিএল 2025-এর পর থেকে কিন্তু রাসেল খুব বেশি ম্যাচ খেলেনি, তারপরে তাকে ওয়ার্কলোড ম্যানেজমেন্টের জন্য টিম খেলাচ্ছে না। তো বয়স কিন্তু রাসেলের খেলায় প্রভাব ফেলছে, রাসেলের বডিতে প্রভাব ফেলছে, এইগুলোই তার প্রমাণ। এজ ফ্যাক্টরটা অবশ্যই ম্যাটার করে এবং রাসেলের ক্ষেত্রেও সেই জিনিসটা আমরা ধীরে ধীরে দেখতে পাচ্ছি। বাকি সব শেষে একটা আপডেট বলবো না, বাট একটা সংকেত কি সেই নিয়ে একটা প্রশ্ন উঠতে পারে। সেটা হচ্ছে যে অভিষেক নায়ার কিন্তু আজকে ইনস্টাগ্রামে একটা স্টোরি দিয়েছে, যেখানে রমনদীপ সিং এর সঙ্গে তার ফটো দিয়েছে এবং সে রমনদীপের আর কি জার্সিতে টাচ করে আছে, অলওয়েজ লেখে একটা লাভ চিহ্ন দিয়েছে। এটার মানেটা কি? রমনদীপ কেকেআরে থাকছে সেটার সংকেত দিচ্ছে, নাকি যে ট্রেডার কথা আমরা আলোচনা করছিলাম সঞ্জুর বদলে রমনদীপ, সেইটা হয়ে যাচ্ছে, সেই কারণে এই টাইপের একটা পোস্ট? ভাই জানি না, তবে রমনদীপের সঙ্গে অভিষেক নায়ারের ফটো দেয়া কিন্তু অবশ্যই কিছু একটা ইঙ্গিত তো দিচ্ছে। এবং এই দলবদলের বাজারে এই পোস্টটা কিন্তু শুধুমাত্র একটা পোস্ট না, এর পেছনে কোনো একটা কিছু স্টোরি হয়তো অবশ্যই আছে। দেখা যাক, সেটা আমাদের সামনে হয়তো নেক্সট কয়েকদিনে চলে আসবে। কি মনে হয় তোমাদের? কমেন্টে জানিও। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও। আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও। তো চলো গাইস, এই ভিডিওতে এই পর্যন্তই। বাই বাই।